নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রসায়নের দ্বিতীয় চ্যাপ্টারের বাষ্পীয় ভবন, ঘনীভবন এবং ঊর্ধ্বপাতন এই সম্পর্কিত সকল লাস্ট ক্লাস, এটা রসায়নের সেকেন্ড পেপারের হ্যান্ড নোট ক্লাস, এবং এর পরবর্তীতে আমরা তৃতীয় ক্লাস করব। তার পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা কিন্তু সকল নোট ক্লাসগুলো অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এখন দেখো, প্রথম কথা, বাষ্পীয় ভবন কাকে বলে? কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীয় ভবন বলে। তাহলে বাষ্পীয় ভবন কাকে বলে? তরলকে তাপ দিলে সেটা যদি সেই তরল যদি বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয়? বাষ্পীয় ভবন। আর একটা বিষয় হলো ঘনীভবন। এই কথাটা তোমরা শুনে থাকতে পারো। এবার কথা হলো ঘনীভবন কাকে বলে? কোনো পদার্থের বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। আবারও বলছি, কোনো পদার্থের বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াকে ঘনীভবন বলে, যেখানে তাপ হ্রাস করা হয়। ঘনীভবন প্রক্রিয়ায় কি করা হয়? তাপ হ্রাস করা হয়। কথাটা মনে রাখবা, ঘনীভবন প্রক্রিয়া কিন্তু তাপ হ্রাস করা হয়। এরপর হলো পাতন। পাতন সম্পর্কিত তোমরা কথাটা হয়তো বা শুনে থাকবা, তবে পাতনের যে সংজ্ঞা এবং পাতনের যে ডিটেলিং সেটা এবার আমি তোমাদের দেখাবো। প্রথম কথা, পাতন কাকে বলে? কোনো তরল পদার্থকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করার পর তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তাকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। পাতন মানে কি? প্রথম তো তরলকে তাপ দিয়ে তাকে বাষ্পে রূপান্তর করা হয়, তারপর আবার পুনরায় তাকে তাপ সরিয়ে নিয়ে তাকে আবার তরলে রূপান্তর করা হয়, একে বলা হয় পাতন। তো বিষয়টা কি? পাতন মানে কি? পাতন হলো বাষ্পীয় ভবন প্লাস ঘনীভবন, এই দুইটার সমন্বয়ে তৈরি হয় পাতন। ঠিক আছে, আশা করি পাতন বিষয়টা কি সেই বিষয়টা তুমি বুঝতে পারছো। এবার আসি আমি ঊর্ধ্বপাতন পদার্থ। খুবই ইম্পর্টেন্ট টপিক হলো ঊর্ধ্বপাতন পদার্থ, এবং বিগত সালে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। যেমন আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা, কঠিন কার্বন ডাই অক্সাইডকে তরল অবস্থায় পরিণত করা সম্ভব কিনা, ঠিক আছে, বা কোনো একটি জেট পদার্থের পরিবর্তে কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করলে শীতলীকরণ বক্ররেখে কি ধরনের পরিবর্তন হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত সালে প্রচুর পরিমাণে এসেছে। এবার আসি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার উক্ত বাষ্পকে ঠান্ডা করলে তা সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন পদার্থ বলে। তাহলে ঊর্ধ্বপাতন কাকে বলে? যে পদার্থকে তাপ দিলে কঠিন থেকে তরলে না যেয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার তাকে যদি শীতল করা হয়, বাষ্পকে যদি ঠান্ডা করা হয়, সেটাও তরলে না যেয়ে সরাসরি কঠিন পদার্থে গেলে তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তার মানে সহজ বাংলায় যদি বলি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে তরল নামে কোনো অবস্থা নেই। ঠিক আছে তো আমার কথা, যে ঊর্ধ্বপাতন বলতে আমরা কি বুঝবো? যে তরল অবস্থা এখানে মিসিং। ঊর্ধ্বপাতন নাম শুনলেই জানবো যে এটাকে তরল অবস্থায় পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটা ম্যাথ ইম্পর্টেন্ট। উদায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থ। এবার ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা? ঊর্ধ্বপাতন তো আমরা বুঝলাম, যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় তাদেরকে উদায়ী পদার্থ বলে। যেমন উদায়ী আর ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় যে ব্যবহার করা পদার্থ একই কথা, ঠিক আছে, জাস্ট সংজ্ঞাটা আলাদা। তো এবার যেমন হলো কঠিন কার্বন ডাই অক্সাইড, যার সংকেত হলো CO3, এখানে অবশ্যই S থাকা লাগবে। যদি এখানে S ব্যতীত অন্য কিছু থাকে তাহলে কিন্তু সেটা ঊর্ধ্বপাতী পদার্থ হবে না। নবী থেকে এইটাই একটা ট্রিক্স দিয়ে দেয়, 4 সাইডে কার্বন ডাই অক্সাইড অপশন দেয়, একটাতে S লেখে, একটাতে তোমার AQ লেখে, একটাতে L লেখে, আর একটাতে তোমার G লেখে। এবার কথা হলো কোনটা রাইট। তো সবগুলা কঠিন কার্বন ডাই অক্সাইড দেখে ছাত্রছাত্রীরা মনে করে যে এটা কিন্তু ভুল হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু কনফিউশন হওয়া খুবই স্বাভাবিক। তাই মনে রাখবা যে কঠিন কার্বন ডাই অক্সাইড মানে এখানে S থাকতে হবে, সলিড থাকতে হবে। যদি সলিড থাকে তাহলেই সেটা উদায়ী পদার্থ। তারপর কর্পূরের সংকেত কি? C10H16O, ঠিক আছে, এটাকে বলা হয় কর্পূরের সংকেত। তারপর ন্যাপথালিন সংকেত হলো C10H8, এটাকে বলা হয় ন্যাপথালিন। তারপর নিশাদলের সংকেত হলো এখানে NH4Cl, এটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো অ্যামোনিয়াম, এখানে যদি নামটা দেখো, এখানে সব ধরনের নাম লেখা আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড এর বাণিজ্যিক নাম হলো নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইডের বাণিজ্যিক নাম হলো নিশাদল। তাহলে নিশাদলের সংকেত কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, ঠিক আছে। তো এর পরবর্তীতে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা তোমাকে এখানে দেখাবো। উদায়ী পদার্থের কোনো গলনাঙ্ক হয় না, কেননা এরা তরলে পরিণত হয় না। তো আমরা তো জানি উদায়ী পদার্থের তরল অবস্থা প্রাপ্ত হয় না। যেহেতু এই তরল অবস্থা প্রাপ্ত হয় না,
তাই এই উদায়ী পদার্থের কি নেই, গলনাঙ্ক নেই। উদায়ী পদার্থের কি নেই, গলনাঙ্ক নেই। ঠিক আছে, ঊর্ধ্বপতন হলো একটি প্রক্রিয়া। ঊর্ধ্বপতন কি, একটা প্রক্রিয়া। আর উদায়ী হলো একটি পদার্থ। দুইটার কিন্তু ভিন্নতা বা পার্থক্য কি সেই বিষয়টা তোমাদের বুঝেছি। যারা ঊর্ধ্বপতন আর উদায়ীকে একই রকম মনে করো তাদের জন্য এই বিষয়টা আমি বলি। ঊর্ধ্বপতন হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে এই কাজগুলো চলে, আর উদায়ী হলো সেই প্রক্রিয়াতে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় বা যে পদার্থগুলোকে ব্যবহার করা হয় সেটা হলো উদায়ী পদার্থ। ঠিক আছে, আশা করি তোমাকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এমন একটি যৌগ যেখানে এক বা একাধিক বেনজিন চক্র থাকে তাকে অ্যারোমেটিক যৌগ বলে। তাহলে অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যে সকল যৌগে এক বা একাধিক বেনজিন চক্র থাকে তাকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক কথাটি এসেছে অ্যারোম থেকে। কোথা থেকে? অ্যারোমা থেকে। অ্যারোমেটিক শব্দ কথাটি এসেছে অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ হলো সুগন্ধ। অ্যারোমা শব্দের অর্থ কি? সুগন্ধ। তবে সব অ্যারোমা সুগন্ধযুক্ত হয়, সালফার যুক্ত থাকলে সেখানে অ্যারোমা দুর্গন্ধযুক্ত। তো সচরাচর সবগুলোই কি হয়? সুগন্ধযুক্ত হয়। তবে অ্যারোমার মধ্যে যদি সালফার থাকে সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়? দুর্গন্ধযুক্ত। যেমন এখানে তুমি এটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ন্যাপথলিন। ন্যাপথলিনের যে সংকেত সেটা হলো এটা ন্যাপথলিন সংকেত, পূর্বেও দেখাইছে। এবার বিষয় হলো এখানে দেখো কঠিন কার্বন ডাই অক্সাইড শুদ্ধ বরফ বা ড্রাই আইস বলা হয়। তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়? শুদ্ধ বরফ বলা হয় বা ড্রাই আইস বলা হয়। তাহলে ড্রাই আইস কাকে বলা হয়? কঠিন কার্বন ডাই অক্সাইডকে। আবার কে তোমার যদি যেই বিষয়টা শুদ্ধ বরফ কাকে বলা হয়? অনেকে বলবো H2O কে। না, H2O কে না, কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুদ্ধ বা শুষ্ক বরফ বা ড্রাই আইস। ঠিক আছে, আশা করি তোমাকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। তেল এক প্রকার হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে আমি তোমাদের এই বিষয়টা দেখি, হাইড্রোজেন এবং কার্বন, এই হাইড্রোজেন আর এই কার্বন দুজনের সমন্বয়ে যে যৌগ তৈরি হয় সেটাকে আমরা বলি হাইড্রোকার্বন। এই ধরনের হাইড্রোকার্বনের অনেক ধরনের প্রকারভেদ আছে। হাইড্রোকার্বন বিভিন্ন রকম হতে পারে। এটা হতে পারে তোমার জৈব অ্যাসিড, হতে পারে অ্যালকোহল, হতে পারে অ্যালডিহাইড, হতে পারে ফর্মালডিহাইড, তারপর তোমার হতে পারে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ইথার, স্টার। তো হাইড্রোকার্বন সম্পর্কে যদি আমি এখন ডিটেলিং এখানে লিখতে চাই তাহলে মনে করো হাজার হাজার পেজ লেগে যাবে। তো হাইড্রোকার্বন আমরা শিখবো হলো কোন পেজে? আমরা হাইড্রোকার্বন শিখবো 11 নম্বর অধ্যায়ে, যেখানে ছিল খনিজ জ্বালানি। তো সেই অধ্যায়ে যে আমরা হাইড্রোকার্বন সম্পর্কিত বিবরণ শিখবো। এই অধ্যায়ে হাইড্রোকার্বন শুধু জানবো যে হাইড্রোকার্বন জিনিসটাকে। হাইড্রোকার্বন তেল এক ধরনের হাইড্রোকার্বন, গ্যাস মিথেন গ্যাস একটা হাইড্রোকার্বন, কয়লা এক ধরনের হাইড্রোকার্বন, পেট্রোল এক ধরনের হাইড্রোকার্বন। ঠিক আছে, এটা অ্যালকেনের অন্তর্ভুক্ত। তেল হলো কি? তেল হলো অ্যালকেনের অন্তর্ভুক্ত। জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব হলো 9। জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত? 9। খুবই ভালো করে জানবা, জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9। প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের বর্ণ সাদা। অ্যামোনিয়াম ক্লোরাইডের বর্ণটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের বর্ণটা কিন্তু সাদা। তো এর পরবর্তীতে টপিক আসে হলো শুষ্পতাপ। শুষ্পতাপ কি? শুষ্পতাপ কাকে বলে? এটা কোথায় ব্যবহার করা হয়? যে তাপের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না তাকে ওই বস্তুর শুষ্পতাপ বলে। অনেক ক্ষেত্রে তোমরা গ ঘ প্রশ্নে এরকম দেখে থাকবা যে এ বি সরলরেখা কেন, বি সি সরলরেখা কেন? তার একটা বিশেষ কারণ হলো শুষ্পতাপ। ঠিক আছে, তো এটা নিয়ে যদি আমরা ডিটেলিং বলবো সমস্যা নেই, তবে আগে বিষয়গুলো জানি। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে উক্ত তাপ বস্তুর অণুতে গতির সঞ্চারণ ঘটায়। গতিশক্তি বৃদ্ধির কারণে অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যায়, ফলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না। কেননা প্রয়োগকৃত তাপ বস্তুর অণুর বন্ধনগুলো ভাঙার কাজে ব্যবহৃত হয়। কেননা কি হয়? অণুসমূহকে বন্ধন ভাঙার কাজে সেই তাপটা ব্যবহার করা হয়। এটাই বস্তুর শুষ্পতাপ। এই তো মোটামুটি তোমাদের 2 নম্বর অধ্যায়ের যে ডিটেলিং ছিল আজকের আমরা ক্লাসে বাকিটুকু কভার করে দিলাম, এবং পূর্বের ক্লাসে কিন্তু আমরা তার উপরের সকল বিষয়গুলো জানিয়েছি এবং সেগুলো তোমাদেরকে বুঝিয়েছি। সবগুলোকে একবারে সুন্দর করে তাদের সংজ্ঞা সহ, যেগুলো তোমাদের বইয়ে শুধু নাম দেওয়া রাখছে সাবান কিন্তু তার সংজ্ঞা দেয়নি, আমরা কিন্তু সেগুলো সহ পূর্বের ক্লাসে সবকিছু জানিয়েছি। তাই তোমরা চাইলে সেই পূর্বের ক্লাসগুলো দেখে খুব অনায়াসেই সবকিছু বুঝতে পারবা। এই ভিডিওর প্লেলিস্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব ইজিতেই সেই ক্লাসগুলো করতে পারবা। তবে ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।